আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে এবং এর যে ব্যবহার এই প্রকৃত যে ব্যবহার রয়েছে সেটা আমরা শিখব এই ক্লাসের মাধ্যমে। তাহলে সর্বপ্রথমে আমরা জানবো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে। আর একটা কথা বলে রাখি, তুমি যদি এই টেন্সটা জানতে পারো বা এই টেন্সটা তুমি যদি ফুল কমপ্লিট করতে পারো, তাহলে সারাদিনে তুমি যে কথাগুলো বলবে সবগুলো কিন্তু এই টেন্সের মাধ্যমে তুমি পুরো কথাটা কিন্তু বলতে পারবে। তাহলে তোমাকে এই টেন্সটা খুব ভালোভাবে জানতে হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সর্বপ্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স কাকে বলে। তো সর্বপ্রথমে যেটা জানবো আমরা কি জানবো, যে প্রেজেন্ট টেন্স কাকে বলে। তো প্রেজেন্ট টেন্সের কাকে বলার সংজ্ঞাটা জানার আগে তোমাকে যে কটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ছোট ছোট কয়েকটি পয়েন্ট। নাম্বার ওয়ান, কাজটা নিয়মিত হবে। কি হবে? কাজটা নিয়মিত হবে। কাজটা কি হবে? অভ্যাসগত সত্য হবে। আর কাজটা কি হবে? চিরন্তন সত্য হবে। যখন এই তিনটে কাজ তোমাকে বোঝাবে, তখন কিন্তু সেটা চোখ মুখ বন্ধ করে বলা যেতে পারে যে এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি কি হতে হবে বললাম? একটা নিয়মিত কাজ হবে, আর একটা কি হবে? অভ্যাসগত সত্য হবে, আর একটা কি হবে? চিরন্তন সত্য হবে বা অভ্যাসগত কাজ করা বোঝাবে। এই কয়েকটা যদি বোঝাই তাহলে সেটাকে আমরা কি কোন টেন্স বলতে পারবো? যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা সেটাকে বলতে পারবো। তাহলে চলো নিচে একটু কি বলছি দেখো, যে আমরা যে কাজগুলা অভ্যাসগত, নিয়মিত বা চিরন্তন সত্য হিসাবে প্রকাশ করি, দেখো কয়েকটা কাজ। এক, কি অভ্যাসগত; দুই, নিয়মিত; তিন, চিরন্তন সত্য। অর্থাৎ এই তিনটে কাজ দ্বারা আমরা যেগুলো প্রকাশ করি সেগুলোকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি বলবো আমরা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং কথা বলার টাইমে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের দ্বারাই আমরা এগুলো বলে থাকি। এখন চলো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো বুঝলাম, এখন কয়েকটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা দেখে দেখে নেওয়া যাক। নাম্বার ওয়ান, একটা বাংলা দেখো কি বলছে, আমি প্রতিদিন কি করি? পড়ি। আমি প্রতিদিন পড়ি। এখন এইটা কি এটা হচ্ছে আমার অভ্যাস। আমি প্রতিদিন পড়ি, এটা কি? এইটা হচ্ছে আমার অভ্যাস। তাহলে যখন কোনো কিছু অভ্যাস বোঝাবে তখন সেটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে দেখো ইংরেজিটা এখানে কি লিখেছি, আই রিড এভরি ডে। আই রিড এভরি ডে। নেক্সট দেখো, সূর্য পূর্ব দিকে ওঠে। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি? এটা হচ্ছে চিরন্তন সত্য। এটা কি? এটা চিরন্তন সত্য। অর্থাৎ পৃথিবী যখন থেকে তৈরি হয়েছে এখন পর্যন্ত সূর্য কিন্তু কোন দিকে উঠে? পূর্ব দিকেই কিন্তু সূর্য উঠে। তাহলে যেহেতু পূর্ব দিকে উঠে, সেহেতু এইটাই একটি কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে পড়ে। ইংরেজিটা লক্ষ্য করো, দ্য সান ইজ রাইজেস ইন দ্য ইস্ট। ইস্ট মানে কি? পূর্ব দিকে। তাহলে এই যে অভ্যাসগত বা একটা চিরন্তন সত্য হলো, এটা আমরা কোন টেন্স দ্বারা প্রকাশ করলাম? এইটা আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে কি করলাম? প্রকাশ করলাম। এখন সব থেকে যে বড় ব্যাপারটা সেটা হচ্ছে তুমি চিনবে কি করে একটা বড় বাক্য। একটা বিশাল বড় বাক্য, ধরো এখান থেকে একটা বিশাল বড় বাক্য রয়েছে, এই বাক্যটাকে তুমি দেখলেই চিনতে পারবে এই কয়েকটা জিনিস দেখে। কি? দেখো কি হচ্ছে, চেনার সূত্র, আইডেন্টিফিকেশন। বলছে যে বাংলা বাক্যের শেষে কি? বাংলা বাক্যের শেষে চিহ্ন খুঁজে দেখো। কি চিহ্ন খুঁজতে হবে আমাদেরকে? এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, আর এইখানে এই দুটো চিহ্ন দেখতে হবে। অর্থাৎ এই দুটো চিহ্ন যে টেন্সে থাকবে বা যে বাক্যের মধ্যে থাকবে সেটাই হয়ে যাবে কি? এইটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। তবে এই কয়টা জিনিস তোমাকে খুঁজতে হবে। ক্রিয়া, বাংলাতে যেটা ক্রিয়া রয়েছে, ক্রিয়ার শেষে তোমাকে খুঁজতে হবে। ভালো করে দেখো, তাহলে কার শেষে তুমি খুঁজবে? ক্রিয়া শেষে। অর্থাৎ বাংলা ইংরেজিতে যাকে বলা হয় কি? ভার্ব। অর্থাৎ ভার্বের শেষে তুমি কি থাকবে? অ, ই, এ, ও। মুখস্থ করে ফেলতে হবে তোমাকে এগুলো। ভার্বের শেষে কি থাকবে? বাংলাতে যদি কথাটা বলো তাহলে বাংলা ক্রিয়ার শেষে এই কয়েকটা জিনিস থাকবে। যেমন আমি দেখি। দেখো এই দেখাটা কি? একটা কাজ, একটা ক্রিয়া। এখন দেখার শেষে কি রয়েছে? দেখি। দেখো ই রয়েছে, অর্থাৎ এটা বুঝতে পারছি এই ভার্বের শেষে যে ই রয়েছে, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তারপরে দেখো অন্তস্থ অ বা এন। এখন এই অন্তস্থ অ বা এন এর দ্বারা কি বলছে? সে দেখে। সে কি করে? সে দেখে। দেখো তো, এ আসছে না? তারপর আপনি দেখেন এন আসছে না? তাহলে এই সমস্ত চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারছি যে এইটা কোন টেন্সের মধ্যে পড়বে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে কি পড়বে। এখন এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে সেটার গঠন কি? আমরা একটা টেন্স চিনলাম, দেখলাম, বুঝলাম, কিন্তু এটার গঠন কি হবে? এটা লিখবো কি করে আমরা?
লেখার জন্য তোমাকে এই কয়েকটা জিনিস তোমাকে জানতে হবে। তাহলে সর্বপ্রথমে কি সাবজেক্ট, তোমাকে সাবজেক্ট বের করতে হবে। তারপর কি অবজেক্ট, ভার্বটা বের করতে হবে যেটা মূল ক্রিয়ার রূপ। হ্যাঁ, আর তারা একটা কি হচ্ছে অবজেক্ট রূপ। এই তিনটে জিনিস তুমি যদি একটা বাক্য থেকে খুঁজে বের করতে পারো তাহলে তুমি সেটা কিন্তু অনায়াসে লিখতে পারবে প্রেজেন্ট টেন্স হিসাবে। তাহলে আমরা দেখব এটা কিভাবে লেখা যায়। এর যে সাধারণ স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বে 1 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। এখন দেখো এই স্ট্রাকচারটা তোমাকে মুখস্থ করে রাখতে হবে, মনে রাখতে হবে। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখবো, আমরা পড়বো। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, কি বিষয়? যদি সেখানে যে আমরা প্রথমে স্ট্রাকচারটা কি ছিল, সাবজেক্ট, তারপর কি হলো ভার্ব, তারপর কি হলো অবজেক্ট। এখন এক্ষেত্রে যদি এই যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে কি হবে, ভার্বের শেষে এস বা ইএস কিন্তু কি হবে, এস বা ইএস কিন্তু যোগ করতে হবে। যেমন আমি এখানে একটা কথা বলছি, দেখো সে ইংরেজি পড়ে। দেখো সে ইংরেজি কি পড়ে, তাহলে ভার্ব অনুযায়ী বুঝতে পারছি এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমাদেরকে লিখতে হবে কীভাবে, হি। এখন সাবজেক্ট লিখলাম, এরপর কি লিখবো আমরা, ভার্ব লিখবো। তাহলে ভার্ব লিখতে হলে ভার্ব কি পড়া ইংরেজি কি রিড। এখন এখানে যে জিনিসটা তোমাকে লক্ষ্য করতে হবে, এই যে হি রয়েছে, হিটা কি থার্ড পারসন? হ্যাঁ, হিটা থার্ড পারসন। এটা কি সিঙ্গুলার নাম্বার? হ্যাঁ, এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তার জন্য এর শেষে কি আমরা এস যুক্ত করবো। তাহলে হি রিডস কি পড়েছে, ইংরেজি পড়ে, অর্থাৎ ইংরেজিটা কি, এটা একটি অবজেক্ট হিসাবে কাজ করবে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এখন সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে কিন্তু এখানে এইচ বা ইএস যুক্ত হবে না। যেমন ধরো এখানে আমি তোমাকে বলি, ধরো আই রিড ইংলিশ, একই উদাহরণ তোমাকে সংক্ষেপে দিলাম। এখন এই যে আইটা কি ফার্স্ট পারসন, আইটা কি ফার্স্ট পারসন, তাহলে আমাদের নিয়মটা কি ছিল, ওটাকে হতে হবে কোন পারসন, থার্ড পারসন। কি হতে হবে, থার্ড পারসন। তাহলে যখনই থার্ড পারসন হবে তখনই আমরা কিন্তু সেই নিয়মটা ব্যবহার করব। আশা করি ব্যাপারটা বোঝা গিয়েছে।